মাঠ থেকে সন্ধেবেলা ঘরে ফিরে দেখি বারান্দায় চৌকিতে ভীষণ সুন্দর দেখতে মায়ের বয়সী এক মহিলা বসে আছেন। আমি ঢুকতেই মা সেই মহিলাকে বলল, এটা আমার সেজো ছেলে, ভালো নাম অল্পন, ডাকি অলু বলে। ভদ্রমহিলা আমার দিকে হাসি মুখে তাকালেন। মা বলল, আয় প্রণাম কর, এটা তোর নারায়ণী মাসি, আমার গঙ্গা জল। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তাঁকে। মাথায় হাত রাখলেন উনি, বললেন, ভালো থাকো বাবা, তুমি আমাকে চেনো না, আমি আর তোমার মা এক গ্রামের, একসঙ্গে বড় হয়েছি। তোমার মায়ের সঙ্গে আমার গঙ্গা জল সাক্ষী সই। তুমি আমার ছেলের মতো, আমিও তোমাকে অলু বলবো, কেমন? বহুদিন আমরা এই শহরে আছি, অথচ এর আগে কোনো দিন এনাকে দেখিনি। আজ কিভাবে আমাদের সন্ধান পেলেন কে জানে। আমরা যথেষ্ট সাধারণ পরিবারের মানুষ, অভাব তেমন না থাকলেও চকচকে চেহারার নই। মায়ের গঙ্গা জল যেন আমাদের আলোহীন ঘরে ঝকঝকে আলোর মতো জ্বলছিলেন। মায়ের এত অবস্থাপন্ন বন্ধু থাকতে পারে আমরা জানতামই না। মা দেখলাম তার বন্ধুটিকে পেয়ে খুব খুশি। ভালো কাপে চা দিয়ে মেজদাকে মিষ্টির দোকানে পাঠিয়েছে মিষ্টি আনতে। মায়ের বন্ধু নারায়ণী মাসিকেও দেখে মনে হলো তিনি খুব খুশি হয়েছেন তার পুরনো বন্ধুকে পেয়ে। এরপর শুরু হলো আমাদের বাড়িতে নারায়ণী মাসির নিয়মিত যাতায়াত। যতবার তিনি আসেন মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, ভালো চা মিষ্টি খাইয়ে ছাড়ে। কিন্তু অবাক হতাম, মাসি কিন্তু কোনোদিনই মাকে বলে না, আদর তুই একদিন আমার বাড়ি চল। আস্তে আস্তে মাসির পরিবারের খোঁজ পেলাম। বেশ ভালো অবস্থা তাঁর, 3 ছেলে, সবাই রোজগেরে। কাছেই শ্বশুরবাড়ির গ্রাম, সেখানে বাড়ি পুকুর জমি বিস্তর রয়েছে। মেসোমশাইয়ের 2খানা বহরমপুর রুটে বাস চলে। একদিন মেসোমশাইকে রাস্তায় মাসির সঙ্গে দেখলাম। একেবারে সিনেমার জমিদারের মতো চেহারা, রাজস্বিক হাবভাব। মাসি আমাকে দেখে হাসলেও মেসোমশাই আমাকে দেখেও তেমন গুরুত্ব দিলেন না, শুধু একবার চেয়ে দেখেছিলেন মাত্র। এক কথায় মায়ের এই গঙ্গাজল সব দিক থেকেই মাকে সংসারের আর্থিক ও অন্যান্য মর্যাদাতে সোজাসুজি হারিয়ে দিয়েছেন। মায়ের অবশ্য তা নিয়ে এক বিন্দু অনুযোগ ছিল বলে মনে হতো না। মা নারায়ণী মাসিকে সত্যি খুব ভালোবাসত। এভাবেই অনেকগুলো দিন মাস চলে গেল। নারায়ণী মাসি আসেন, চা মিষ্টি খান, আবার চলে যান। তাঁর স্বাচ্ছন্দ্যের গল্প মুগ্ধ হয়ে শোনে মা। নারায়ণী মাসি যেন মায়ের কাছে রূপকথার রানী। না, অতগুলো দিন চলে গেলেও মাসি কিন্তু তখনও মাকে নিজের ঘর সংসার দেখতে ডাকেননি। মা তাতেও কিছু খারাপ ভেবেছিল বলে মনে হতো না আমাদের। তবে আমার বড়দা একসময় মাসির উপর বেশ বিরক্ত হয়ে ওঠে। মাকে বলে, তোমার কেমন গঙ্গা জল গো এই মাসিটা, আজ পর্যন্ত আমাদের কাউকে একবার ওর বাড়িতে যেতে বলল না, এসে শুধু বড়লোকি গল্প শোনায় আর মিষ্টি খেয়ে চলে যায়। তাও মা কিছু মনে করতো না, মাসি এলেই সাদর আপ্যায়ন করতো তাকে। একদিন সকালে মা আমাকে একটা ঝুড়িতে অনেকটা টাটকা গন্ধরাজ ফুল দিয়ে বলল, যা তো বাবা, এই ফুলগুলো নারায়ণীকে দিয়ে আয়, বলবি মা দিয়ে পাঠালো। তুই তো বাড়ি চিনিস, তাই না? শহর চেনার সুবাদে নারায়ণী মাসির বাড়ি আমি চিনতাম। ফুলের টুকরিটা হাতে নিয়ে আমি হেঁটে হেঁটে চলে গেলাম তার বাড়ি। সেখানে গিয়ে বাইরে থেকেই বুঝতে পারলাম বাড়িতে একটা উৎসব গোছের কিছু হয়ে গেছে গত রাত্রে। অনেক এঁটো শালপাতা বাইরে পড়ে আছে। একদল কুকুর সেগুলো নিয়ে টানাটানি করছে আর নিজেদের মধ্যে তুমুল ঝগড়া করছে। বাড়ির বাইরে ভোজ ভোজ গন্ধটা এখনও আছে। গেটের বাইরে দাঁড়িয়ে এটাও বুঝতে পারলাম বাড়িতে অনেক লোকজন আছে। হই হই চিৎকার, কথা শোনা যাচ্ছে। আমি একটু
থতমত খেয়ে গেলাম। মাথায় বুদ্ধি এলো না আমি এখন কি করব। এই আনন্দমুখর অনুষ্ঠান বাড়িতে আমি ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছিলাম না। দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজনের সঙ্গে কথা বলতে বলতে মেসোমশাই বেরিয়ে এলেন। আমাকে গেটের মুখে দেখে একটু অবাক চোখে তাকালেন, মুখে কিছু বললেন না। আমি একটু হাসি হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, মেসোমশাই, মাসি নেই? মেসোমশাই মুখে কিছু না বলে ঘরের ভিতর ঢুকে গেলেন। কিছুক্ষণ পরেই দেখি নারায়ণী মাসি বাইরে বেরিয়ে এলেন। আমাকে দেখে হেসে বললেন, কি ব্যাপার রে, সকালবেলা? আমি ফুলগুলো দেখিয়ে বললাম, মা পাঠিয়েছে আপনার জন্য। মাসি একটু হেসে বললেন, তাই? কই দে। আচ্ছা আচ্ছা, তুই একটু ভিতরে আয়। আমি মাসির পিছনে পিছনে সেই প্রথম আমার মায়ের বড়লোক গঙ্গাজল সখীর বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম। চারিদিকে সুখের প্রাচুর্য, দরজা জানলায় মোটা দামি দামি পর্দা। ঘরের ভেতর রোদ্দুর ঢুকবেই না এই পর্দা ভেদ করে। ফ্যান, লাইট, আলমারি, খাবার টেবিল, চেয়ার, চকচকে পরিষ্কার মেঝে, বড় বড় ঘর, ঘরে কি সুন্দর গন্ধ। আমার কাছে সব কিছুই যেন নূতন। ঘরে অনেক মহিলা পুরুষ, কেউ বসে কেউ দল বেঁধে গল্প করছেন। সবার মুখ ভীষণ সুখী সুখী। মানুষগুলোকে কাটিয়ে মাসির পিছন পিছন যাচ্ছি। কেউ কেউ আলগোছে একবার তাকিয়েই যে যার নিজের আনন্দে মশগুল হয়ে পড়লেন। আমি যেন একটা ছায়া মানুষ ছাড়া কিছুই না ওদের কাছে। মাসির পিছনে হেঁটে ঘরের একেবারে শেষ প্রান্তে চলে এলাম। বুঝতে পারলাম এটা রান্নাঘর। দুজন মানুষ রান্নার জোগাড়ে ব্যস্ত। মাসি আদুরে গলায় একজনকে বলল, একটা থালায় কিছুটা পোলাও আর মাংস এনে দাও তো গো। তারপর আমাকে খাবার টেবিলের কাছে এনে বলল, এখানে বস, একটু পোলাও মাংস খেয়ে যা। কাল রাত্রে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল বুঝলি। পোলাও মাংস শুনেই আমার বুকের ভিতরটা যেন লাফ দিয়ে উঠল। আহা, কি সুন্দর খাবার! ভাগ্যিস মা ফুল দিয়ে আমাকে মাসির বাড়ি পাঠিয়েছিল। সকালবেলা মাংস পোলাও কপালে না থাকলে জোটে নাকি? হাতে একটু জল ঠেকিয়ে প্রায় গোগ্রাসে খেয়ে ফেললাম মাসির বাড়ির মাংস পোলাও। আহা, কি স্বাদ! অমৃত বোধহয় এমনই হয় খেতে। অযাচিতভাবে সাত সকালে পোলাও মাংস পেয়ে মন একেবারে পালতোলা পানসি হয়ে গেল যেন। মাসিকে খুব ভালো লাগলো। মাসি কত ভালো, আমাকে সকালেই অমৃত খাইয়ে দিল। আনন্দে খুশিতে মাখামাখি হয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই মায়ের কাছে গড়গড় করে মাসির বাড়ির কাহন শুরু করে দিলাম। এ যেন কলম্বাসের নূতন দেশ দেখে আসার বিবরণী। মাসির বাড়ির এই, মাসির বাড়ির ওই, কি সুন্দর, কি সুন্দর। মা কাজ করতে করতে আনমনে শুনে যাচ্ছে। তারপর আমি বললাম, জানো মা, কাল মাসির বাড়িতে বিরাট ভোজ ছিল। বাড়িতে কত লোকজন। মা এবার একটু থমকে গেল, বিড়বিড় করে বলল, এ যা, কাল নারায়ণীর বিবাহবার্ষিকী ছিল। আমি ভাবলাম আজ, তাই তো তোকে ফুল দিয়ে পাঠালাম। আমি বললাম, ভাগ্যিস পাঠিয়েছিলে, তাই তো সকালবেলাতেই পোলাও মাংস খেতে পেলাম। কথাটা যেই শেষ করেছি, মায়ের চোখে যেন আগুন জ্বলে উঠল। সপাটে আমার গালে এক চড়। অথচ চড় জীবনে কোনো দিন খাইনি। মায়ের কাছে মার খেতাম না তেমনটা নয়, ওই চুলটানা, পিঠে কিল মাঝে মধ্যে খেলেও সে মারে এত রাগ কোনো দিন থাকেনি। আজকে মা সত্যিই আমাকে মারল। ব্যথার চাইতেও ভেবা চাকা খেলাম বেশি। মার আগে গড় গড় করে বলল, বাড়ি থেকে খেতে পাস না? সকালেই রাক্ষসের মতো লোকের বাড়ি থেকে গিলে চলে এলি। না, আমি তাও কিছু বুঝতে পারলাম না। তবে
ভয় আর মায়ের কাছে মাসির বাড়ির গল্প না করে সরে পড়লাম। এর দিন কয়েক পর যথারীতি মাসি আমাদের বাড়ি এলো। মা দেখলাম মাসির সঙ্গে খুব একটা আন্তরিক আচরণ করল না। চা করে দিল ঠিকই, কিন্তু মাসির সঙ্গে বসে কথা না বলে ঘরের কাজেই ব্যস্ত থাকলো। মাসি এটা সেটা বলে একসময় চলে গেল। তারপরেও মাসি অনেকবার আমাদের বাড়ি এলেও মায়ের কেন কে জানে মাসির প্রতি কোনো আগ্রহই ছিল না। মাসি আসতো, চা খেত, মা দু একটা কথা বলেই ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ত। মাসি কিছুক্ষণ বসে থেকে একসময় চলে যেত। আস্তে আস্তে কমতে কমতে একদিন মাসির আমাদের বাড়ি আসা বন্ধ হয়ে গেল। মায়ের মুখেও আর মাসির কথা শোনা যেত না। ততদিনে আমিও বুঝতে পেরেছি এই শহরে মাসির ছেলেবেলার একমাত্র বন্ধু ছিল আমার মা। এক গ্রামে দুজনে বড় হয়েছে, নিজেদের সম্পর্কটাকে দেবত্বের মর্যাদায় দেওয়ার জন্য গঙ্গাজল সখীর অঙ্গীকার করেছিল দুজনেই। অথচ সেই মাসি তার বিবাহবার্ষিকীতে বাড়িতে ভোজ করে কত মানুষকে ভোজ খাওয়ালো, কিন্তু গঙ্গাজলকে ভুলে গেল। মাসির এই আচরণ মায়ের কাছে শুধু কষ্টের নয়, ভীষণ অপমানের ছিল। আর্থিক ফারাক থাকার জন্য এতখানি অস্বীকার। এরপর চলে গেছে কত বছর। মা বাবা দুজনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমরাও বড় হয়েছি। জীবন স্মৃতি থেকে মাসি উধাও হলেও টুকটাক খোঁজ পেতাম ওই বাড়ির। বাসের ব্যবসাতে লস খেয়ে মেশোর বাস তো বিক্রি হয়েছেই, লোন শোধ করতে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। শেষ বয়সে মাসি মেশো গ্রামের বাড়ি চলে গেছে। অবস্থা যথেষ্ট খারাপ। এরপর মেশো মারাও গেছে। সবাই ভুলে গেছে ওদের। মাসির ছেলেদের সঙ্গে মাঝে মধ্যে পথে ঘাটে দেখা হয়, এলোমেলো কথা হয় কখনো কখনো। সেদিন বিকেলে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে বাইকে আসছিলাম। হঠাৎ কে যেন ডাকলো, ওলু নাকি রে? তাকিয়ে দেখি মাসি। এতদিন পর দেখা, তা সত্ত্বেও এক ঝলক দেখেই চিনে গেলাম। কোথায় গেল সেই চেহারা? খারাপ হয়ে গেছে অনেকখানি। শুধু যে বয়সের জন্য সেটা তা নয়, মানুষের চেহারা কখনো সখনো বেঁচে থাকার আপডেট দেয়। তাতেই বোঝা যাচ্ছে মা মরে গিয়ে জিতে গেছে, কিন্তু মাসি বেঁচে থেকে হেরে গেছে। না, আমি দাঁড়ালাম না। মায়ের সেই চড় এতদিন পরেও যে আমাকে ছেড়ে যায়নি তা বেশ বুঝতে পারলাম।